সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে আছি। আমরা একজন প্রকাশকের সাথে আজ কথা বলবো, মুর্শেদ আলম হৃদয়। ওনার প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই প্রকাশনী। উনি বিগত স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বেশ লড়াই সংগ্রাম করে উনি শেষ পর্যন্ত কারাবরণ করেছেন এবং ওনার বিরুদ্ধে প্রায় 14 থেকে 15টা মামলা হয়েছে। এবং আজ ওনার এই যে মর্মান্তিক যে ঘটনাগুলো ছিল, কি ঘটনা ওনার সাথে ঘটেছে এই বিষয়ে আপনি জানবো আমরা মুর্শেদ আলম হৃদয়ের কাছ থেকে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে দেশ এবং দেশের মানুষের স্বার্থে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়েছি। সারা দেশে যে আপনারা সকলে অবগত আছেন, যারা সংবাদ মাধ্যমের সাথে বা যারা দেশ নিয়ে ভাবেন কাজ করেন তারা অবশ্যই অবগত আছেন। এই ফ্যাসিস্ট সরকার আমার দেশের পতাকাকে, দেশের মানুষকে যে পরিমাণ খামচে ধরেছে, আমি মনে করি সেই দাগ এখনো শুকায় নেই। তো যখন চারদিকে অবস্থা, আমার কাছে মনে হয়েছে দেশের একজন নাগরিক হিসেবে আমার অবস্থান কি বা আমি কে, ওইটা বড় বিষয় না। আমি দেশের একজন নাগরিক হিসাবে, দেশের একজন সাধারণ মানুষ হিসাবে এই মানুষের পাশে বা দেশের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করেছি। যার কারণে আমি এই ফ্যাসিস্ট পতন আন্দোলন সংগ্রামে নিজেকে জড়িয়ে নিচ্ছি। এখন দুর্নীতি আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে জাতির অন্তরালে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট 17 বছর, প্রায় 16.5-17 বছর যখন দেশটাকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছে, এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতির কোনো কালো ছায়া পড়ে নাই। সেটা থেকে বাদ যায় না আমাদের এই প্রকাশনী সেক্টর। আপনারা জানেন, আমি সবসময় একটা কথা বলি যে সাহিত্য হচ্ছে জাতির একটা আয়না, যেখানে আমরা পুরো জাতিকে নিয়ন্ত্রণ করবো, জাতিকে আমরা একটা সঠিক দিক নির্দেশ দিব। সেখানে এই জাতিটাকে, এই প্রকাশনা সেক্টর বা সাহিত্যটাকে কলুষিত করে রেখেছে স্বৈরাচাররা। স্বৈরাচারের কিছু দোসররা ছিল যারা আমাদের এখানেও আছে। আপনি জানেন যে সকল সেক্টরে আছে, প্রকাশনা সেক্টরে আছে। আমি এখন নাম উল্লেখ করে বলছি না, যদি প্রয়োজনে বলবো। তারা বই মেলাটাকে, এই কিছু মানুষ দলগত, যারা দলগত প্রকাশক, দলগত লেখক, এরা কখনো সাধারণ মানুষের জন্য, দেশের জন্য কখনো কাজ করে নাই। তাদের ব্যক্তি স্বার্থে সারা জীবন কাজ করে গেছে। আপনি দেখেন এই বইমেলার উদাহরণ দিই। এই বইমেলাতে রেকর্ড পরিমাণ স্টল বরাদ্দ পেয়েছে বিভিন্ন ইসলামী অঙ্গনের প্রকাশকরা, যারা বিগত সময় থেকে বইমেলাতে ঢুকতে পারে নাই, এবার তারাও বরাদ্দ পেয়েছে। আমি যে মেলা কমিটি হয়েছে, সেই মেলা কমিটির ফসল আমরা দেখতে পেয়েছি যে নতুন যে প্রকাশকরা কখনো আগে আসতে পারতো না, ঢুকতে পারতো না, তাদের অবস্থান হয়েছে। এবং কি যে সকল প্রতিষ্ঠান স্বৈরাচারের ফ্যাসিস্ট হিসাবে বিবেচিত হয়েছে, তাদেরকে একটা শাস্তির আওতায় আনা গেছে। শাস্তির আওতায় আনা গেলেও তাদের যে দোষরা এখন রয়ে গেছে, তারা কিন্তু তৎপর। তারাই কিন্তু কোটি কোটি টাকা, আপনি একটু যা বলছিলেন, কোটি কোটি টাকা তারা লুটপাট, কেবলমাত্র দলগত প্রকাশক হয়ে একটি বই, বঙ্গবন্ধু কেন্দ্রের একটি বই, শেখ রাসেল কেন্দ্রের একটি বই, আওয়ামীপন্থী যে একটি বই প্রকাশ করে কোটি কোটি টাকা তারা করে নিছে। আর আমরা যারা সাধারণ প্রকাশক ছিলাম, আমরা তাদের মতের বাইরে গিয়ে যদি একটা বই প্রকাশ করি, তার জন্য আমাদের স্টল বরাদ্দ বাতিল করা হতো। আমাদের অনেকে, আপনি জানেন, স্টল গত বছরের, আগের বছরের আদর্শ কেবলমাত্র একটি বই প্রকাশ করেন, তাদের স্টল বাতিল করে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু তাদের মতন এই আচরণটা করতেছি না। আমরা চাচ্ছি তারা সংশোধন হোক, তাদের একটা সংস্কার হোক। সেই সংস্কারের জন্য আমরা কিছু কাজ করেছি। আমি আশা করি পরবর্তী সময় আমরা আরো কিছু বিস্তার কাজ করব। তবে আপনার প্রশ্নটা যেটা বলছেন, এই কোটি কোটি টাকাটা আপনি ভালো করে জানেন যে সকল প্রকাশকরা কিন্তু একই দাবি ছিল না। আপনার প্রায় সাধারণ প্রকাশক সকলে বঞ্চিত। এই বঞ্চিত প্রকাশকরা মিলে আমরা কয়েকটা কমিটি গঠন করেছি, যেমন বৈষম্য বিরোধী প্রকাশনা পরিষদ, আমাদের জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ। তো ওইগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এই যে বই মেলা বলেন বা সাহিত্য অঙ্গন বলেন, এগুলোকে আমরা একটু সংস্কার করে সর্বস্তরের মানুষের জন্য কাজ করা। আসলে আমি মনে করি, আপনারা জানেন যে লেখক প্রকাশক হিসাবে একমাত্র আমি যে কারাবরণ করেছি বা এই আন্দোলন সংগ্রামের সাথে খুব ভালোভাবে সোচ্চার ছিলাম। আমি শুরু থেকে, ওই যে বললাম না, লেখকের যে একটা তাড়না, সেই তাড়না থেকে আন্দোলন নিজেকে জড়াইছি। তারপর তো আপনারা জানেন আমি 21 জুলাই গ্রেপ্তার হই। আমি আন্দোলন সংগ্রাম যখন যেভাবে করে গেছি, যখন স্বৈরাচার পতন আন্দোলন, মানুষের ভাষার জন্য, মানুষের দাবি দাওয়া আদায়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য সবাই যখন রাজপথে নামছে, তখন স্বৈরাচাররা কি পরিমাণ পাখির মতন গুলি করে মানুষ মারছে, যা ঘরে বসে যারা ছিল, যারা দেখছে, তারা এগুলো কল্পনা করা যাবে না। যারা আমরা মাঠ পর্যায়ে ছিলাম, আপনারা যারা মিডিয়া কর্মীরা মাঠ পর্যায়ে ছিলেন, দেখছেন, আপনাদের খুব ভালোভাবে জানা। যখন ডিবি কার্যালয় নিয়ে ওখানে অমানবিক টর্চার করা হয়েছে, এক কথা ওই বর্ণাগুলো বিভিন্ন ভাবে দিচ্ছি। বর্ণা করার মধ্যে আমার হাতটা এখনো ভাঙা, এই হাতটা কিন্তু এখনো ভাঙা। আমার পায়ের মধ্যে অনেকগুলো এখনো দেখবেন দাগ পড়ে আছে। ডিবি অফিস থেকে বেরো যখন আমাকে থানাতে হস্তান্তর করে, তখন আমি প্রিজন ভ্যান আছে, প্রিজন ভ্যানে উঠার মতন শক্তি আমার নাই। আমি কারাগারে যখন নেওয়া হয়েছে, বসার মতন অবস্থা নাই, যেহেতু এগুলো এত পরিমাণ আঘাত করা হয়েছে। ব্যথা, আমি বসতে পারছি না, শুতে পারছি না। ভাঙ্গা হাত নিয়ে 18 দিন আমি কারাগারে ছিলাম, কোনো ট্রিটমেন্ট হয় নাই। কারাগার থেকে বের হওয়ার পরে ট্রিটমেন্ট নিছি, যার কারণে আমার হাতের একটা কষ আছে, ওটা কিন্তু যে
শুকিয়ে গেছে, আর এখন আমার হাঁটা জোড়া লাগতেছে না, জানি না কবে ইয়ে হবে। তো কারাগারের অভিজ্ঞতাগুলো খুব ভয়াবহ ছিল। মনে করেন ভিন্ন একটা পরিবেশ, জীবনের প্রথমবার ভিন্ন রকম মানুষ, আমাদের একটা কারাগারে বদ্ধ করে রাখা হতো সারাদিনের জন্য, কোনো সূর্যের আলো বাতাস কি আমরা দেখতে পেতাম না। মানে ওই ঘটনাগুলো একজন লেখক হিসেবে, প্রকাশ হিসেবে খুবই হৃদয় বিদারক ছিল আমার জন্য, যে অধ্যায় আমি অতিক্রম করে এসেছি। এখন এই পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ বলা যায় এই কষ্ট সংগ্রাম গুলো পুরোপুরি ব্যর্থ হতো যদি স্বৈরাচার পতন সম্ভব না হতো। আমরা যখন আবারও মনে করেন কারাগার থেকে বের এসে এই বাংলার জানি না, যেহেতু আমার নামে 12টা মামলা ছিল, পুলিশের তো মামলা ছিল, আর কখনো বের হতে পারতাম কিনা ওইটাও জানি না, সম্ভব হতো না। যদি সম্ভব হতো কখনো বের হতাম, আবার ফেসিস্টটা হাসছে, উল্লাস করছে, মানে আমাদের এত আত্মত্যাগের বিনিময়, সেখানে নিজে খুব কষ্ট লাগতো। যখন এমন সময় বের হয়েছি, যখন দেখছি যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত আমার এই সোনার বাংলা, যে মানে মানুষগুলো রাস্তা নেমেছে, তাদের আন্দোলন জানে, তারা সকল সফল, তখন নিজেকে সফল মনে হচ্ছে যে আমার আত্মত্যাগ, এই যে আমার আন্দোলনের সংগ্রাম হয়তো কিছুটা হলে কাজে লেগেছে। তো হয়তো বা অনেকে চিন্তা ভাবনা ওইভাবে করতে পারে না, কিন্তু তারা হয় নাই। আমি মনে করি যখন জাতির দুর্যোগ দেখা দেয়, জাতির সংকট দেখা দেয়, তখন আমি মনে করি সর্বপ্রথম বিবেকবান মানুষগুলো এগিয়ে আসা উচিত। তো হয়তো বা কবি আবিদ আজম ভাই সরকার তারা একটা প্যানেল আন্দোলন সংগ্রাম করছে বা একটা সমাবেশ করছে আমার গ্রেপ্তারকে নিয়ে। তবে যেভাবে বিস্তীর্ণভাবে হওয়ার কথা ছিল, আপনার কথা ঠিক আছে, ওইভাবে হয় নাই। ওই যে বললাম না, সবাই সৎ সাহস নিয়ে অনেক কিছু করতে পারে না। আপনি যখন কোনো কিছু ইচ্ছে শক্তি পোষণ করবেন, উদ্যোগ দেবেন, দেখবেন আপনার অনেক কিছু সহজে সম্ভব বা সফল হয়ে যাচ্ছেন। আপনার এই ইচ্ছে শক্তিগুলোর কারণে আপনি পিছিয়ে যাচ্ছেন। আসলে এটা হচ্ছে আমাদের বিপ্লবের একটা ফসল। দীর্ঘ 17 বছর 16 বছর পরে এই দেশটা যে পরিমাণ আপনারা জানেন ছিল, সেই দেশ থেকে আমরা বেরিয়ে এসে এটা নতুন বাংলাদেশ চাই, এটা সংস্কার চাই। এই বাংলাদেশটা হবে প্রত্যেকটা মানুষের। আমি একটা কথা বলবো, আমাদের যে আন্দোলন সংগ্রাম, আমি তো এখনো বেঁচে আছি, বিশেষ করে কিন্তু জানি না, আমি মাঝে মাঝে মনে হয় যে জীবনে যে বেঁচে আছে এটা আমার লাইফের জন্য বোনাস। কেননা আমরা মারা যেতে পারতাম, আমার 7 জন মারা গেছে, তো এই বোনাসটা আমি দেশের স্বার্থে, দেশের মানুষ স্বার্থে যে কোনো ভাবে আমি, তো যে দেশটা আমরা চাই সে দেশটা আমি চাই। হিন্দু মুসলিম আমি কষ্টটাকে বাঙালি বলবো না, কেন বাঙালি বললে মনে হয় একটা জনগোষ্ঠী। আমি মনে করি সকল মানুষ একটা কথা বলবে, বাংলাদেশি আমরা। এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষের আলাদা কোনো বিভেদ নেই। আমরা যে আন্দোলন, যে বিপ্লবের ফসল পেয়েছি, এই বিপ্লবের ফসল যদি দেশের প্রতিটা মানুষের ঘরে পৌঁছায়, প্রতিটা মানুষ মনে করে যে হ্যাঁ আমি এমন একটা দেশে বসবাস করছি যে দেশটা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়ে একটা বিপ্লব হওয়ার পরে আমরা পেয়েছি, তাহলে মনে হবে যে আমি বা আমরা যারা এই যে আত্মত্যাগ করেছি বা জীবন দিয়েছি, এই পর্যায়ে এসেছি, দেশটাকে এনেছি, তারা সার্থক বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল আমাদের শব্দকথা 24 এর পক্ষ থেকে।